প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আজকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। করুণাময় পৃথিবীতে তোমরা নিশ্চয়ই ভালো নেই, পৃথিবীর মানুষগুলো ভালো নেই। এরপরেও আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি আমরা সবাই জানি, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের যুগে স্বাস্থ্যবিধি জানে না এরকম লোক খুব কমই আছে। মেইনলি ফ্যাক্টর হচ্ছে স্বাস্থ্যবিধি মানলেই হয়তো আমরা বাঁচতে পারবো, বেঁচে থাকতে পারবো, সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। যাই হোক, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ঘরে থাকতে হবে, সেফলি থাকতে হবে। তো গত ক্লাসে আমরা HTML টেবিল পড়েছিলাম, কিন্তু টেবিল আমাদের পড়া শেষ হয় নাই। টেবিল একটা HTML হিউজ সিলেবাস। আজকেও আমরা HTML টেবিল পড়ব। টেবিলে কীভাবে ইমেজ এবং লিঙ্ক করা যায়, মানে হাইপার লিঙ্ক, সেই বিষয়টা একটু ফোকাস করব। এবং শেষের দিকে আমরা চলে যাব ওয়েবসাইটের স্ট্রাকচারে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের হচ্ছে টেবিলে আজকের আমাদের টপিকস হচ্ছে টেবিলে কীভাবে ইমেজ এবং হাইপার লিঙ্ক করা যায় এবং ওয়েবসাইটের স্ট্রাকচার, এই দুটো হচ্ছে আমাদের আজকের টপিকস। তাহলে শুরু করি। মনে করি আমরা একটা টেবিল, এই টেবিলটা একটা উদ্দীপক আকারে আসতে পারে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা কলাম আছে, একটা হচ্ছে সিরিয়াল নং আর একটা হচ্ছে পিকচার। সিরিয়াল নং হচ্ছে 1, কিন্তু পিকচারে ফাঁকা করে, এখানে কিছু দেয়া নেই। তো প্রশ্নটা হতে পারে যে উদ্দীপকের টেবিলের ফাঁকা সেলে p.jpg এই একটা ছবি অ্যাড করতে হবে। তাহলে আমার টেবিলটা হচ্ছে এটা। এখানে সিরিয়াল নং দুইটা কলাম, সিরিয়াল নং এবং পিকচার। সিরিয়াল নং হচ্ছে 1, আর এই যে ফাঁকা সেল, এই ফাঁকা করে আমাকে কী করতে হবে, pic.jpg এই ছবিটা এখানে অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে ফাঁকা সেলে কীভাবে এই ছবিটা অ্যাড করা যায়। তো তোমরা গত ক্লাসে নিশ্চয়ই জেনেছো যে ইমেজকে সরাসরি যোগ করা যায় না। ইমেজকে কী করতে হয়, ইমেজ হচ্ছে একটা টেগ, আর এর সাথে SRC অ্যাট্রিবিউট যোগ করতে হয়। এরপর আমরা জানি যে ছবির অ্যাড্রেস চলে আসে এবং ছবির দৈর্ঘ্য প্রস্থ চলে আসে। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে না, শুধু বলা হচ্ছে যে এই ছবিটা এখানে অ্যাড করতে হবে। তো এটাকে কীভাবে অ্যাড করা যায় সেটা আমরা এখন দেখছি। তো এটা শুরু করতে হবে আমাদের কীভাবে। শুরুতে আমরা লিখব HTML পর আমরা কোথায় চলে যাব, বডিতে। বডির পরে হবে টেবিল বর্ডার ইকুয়াল 1। তোমরা জানো এখানে 1 দিলেও চলবে, 2 দিলেও চলবে, অর্থাৎ যত বেশি হবে সংখ্যা, বর্ডার স্পেসটা তত বেড়ে যাবে। তাহলে আমাদের প্রথম এই টেবিলে প্রথম সারি কী আছে, সিরিয়াল নং এবং পিকচার, এটা হচ্ছে আমার প্রথম সারি। তাহলে আমরা কী দেবো, টিআর মানে হচ্ছে টেবিল রো। বাকিগুলো আসবে টিডিতে কী লিখবো, সিরিয়াল নং। এই হচ্ছে আমার টিডি ক্লাস। এরপরে টিডিতে কী লিখবো, পিকচার। এই আমার টিডি ক্লাস। এরপরে টিআর ক্লাস, অর্থাৎ এই হচ্ছে আমার প্রথম রো। সিরিয়াল নং এবং পিকচার হচ্ছে আমার এই টেবিলের প্রথম সারি। তাহলে এটা আমি ক্লোজ করে ফেললাম। নেক্সট সারি হচ্ছে এই যে 01, সিরিয়াল নং 01, আর এই যে ফাঁকা সেল, এই ফাঁকা সেলে কী করতে হবে, pic.jpg অ্যাড করতে হবে। তাহলে আমার নেক্সট টিআরের জন্য আমি টিআরে চলে গেলাম। এরপরে হবে টিডিতে হবে 01, এরপরে টিডি ক্লোজ। এরপরে আমি কী দিব, টিডি দিলাম। টিডিতে কী হবে, ফাঁকা সেলে আমি pic.jpg যোগ করবো। এটা আমার ছবির নাম হচ্ছে pic.jpg, কিন্তু এটাকে কীভাবে অ্যাড করতে হবে, ইমেজ SRC দিয়ে। এই যে আমি দিলাম ইমেজ SRC মানে সোর্স। ইমেজ হচ্ছে
টেক আর এসআরসি হচ্ছে সোর্স বা অ্যাট্রিবিউট। তো আমার ছবির নাম হচ্ছে পিক ডট জেপিজি। এই হচ্ছে আমার ছবির অ্যাড্রেস। ছবির এখানে দৈর্ঘ্য প্রস্থ বলা নাই, দৈর্ঘ্য প্রস্থ নিচ থেকে অ্যাড করে দিলে হবে, না দিলেও চলবে। আর ইমেজ আমরা কি জানি, ইমেজ হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ এটা শুধু ওপেনিং ট্যাগ কিন্তু ক্লোজিং ট্যাগ হয় না। তাহলে টিডি দিলাম, টিডি দিয়ে ইমেজ এই যে পিক ডট জেপিজি আমি যোগ করে ফেললাম, এরপরে হবে আমার টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ। ব্যাস, তাহলে আমার টেবিল ক্লোজ হয়ে গেল এটা। এরপর আমার বাকি হচ্ছে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, ক্লোজ করতে হবে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে আমরা কি শিখলাম, যে টেবিলে কীভাবে ছবি অ্যাড করা যায়। এই টেবিলটা খুব সিম্পল একটা টেবিল, তো এটা আমরা শেষ করে ফেললাম লিখে। তা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরে শুধু নতুন একটা জিনিস পাইছো, যে টেবিলে কীভাবে ছবি অ্যাড করা যায়। আর এই যে ইমেজ এসআরসি, এটা তো আমরা গত ক্লাসেই পড়েছি, জাস্ট এটা টিডি আকারে চলে আসবে। আর ইমেজ এখানে কী করে ক্লোজ করে নিই, কারণ আমরা ইমেজ জানি এমটি ট্যাগ, শুধু ক্লোজ করলাম কি টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ। এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। এরপরে নিচ থেকে উপরে ক্লোজ হবে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তারপর আমার এই টেবিল শেষ। এখন আমরা আরেকটা টেবিল পড়বো, এখানেও আমরা ইমেজ যোগ করবো, একটু ডিফারেন্স। এটা মনে করো একটা টেবিল, এটার মধ্যে কী দেওয়া আছে, পিক ডট জেপিজি। যেটাতে আমরা কী বুঝলাম, এখানে একটা ছবি, এই ছবিটা কীভাবে যুক্ত হবে, ইমেজ দিয়ে। আর 10x12 দ্বারা বোঝা যাচ্ছে এই ছবিটার কী দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। অর্থাৎ এটা লেন্থ হবে 10 আর ব্রেথ বা উইডথ হবে 12, এই ছবিটা। আর এখানে সারি এবং কলাম, এটা একটু সুন্দরভাবে চিন্তা করতে হবে। এখানে কি সারি, কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, বা এখানে রো স্পেন হবে কিনা, কোল স্পেন হবে কিনা। এখানে দেখো, আমরা যদি চিন্তা করি যে এই টেবিলে কয়টা রো আছে, তাহলে আমরা দেখবো এই টেবিলে রো আছে দুইটা, এই যে একটা রো আর এই যে একটা রো, এই যে একটা রো গ্রুপ একটা রো, আর এবিসি একটা রো। আর এই যে এই লেখাটা পিক ডট জেপিজি আর 10x12, এই লেখাটা কয়টা, এখানে কয়টা রো একত্রিত হয়েছে, দুইটা। আমরা যদি এইখান থেকে এটা শেষ করতাম, এই যে এই রোটা ভালো করে খেয়াল করবে, এই যে এই রোটা যদি এখানে শেষ করতাম, তাহলে এখানে রো কটা হয়তো দুইটা, অর্থাৎ এখানে দুইটা রো একসাথে হয়ে গেছে, অর্থাৎ এই ছবিটা দুইটা রোকে একসাথে করে ফেলছে। তাহলে এটা কী হবে, রো স্পেন, এবং কী হবে, রো স্পেন ইকুয়াল 2, যেহেতু এটা দুইটা রো একত্রিত হয়ে গেছে, তাহলে এটা রো স্পেন আকারে আছে। আবার যদি তোমরা এইটা চিন্তা করো, এই যে গ্রুপ কীভাবে আছে, গ্রুপ আছে কল স্পেন আকারে। কারণ দেখো এই গ্রুপটা এখানে কয়টা কলাম একত্রিত হয়, যদি আমরা এই যে এখানে কয়টা কলাম আছে, তিনটা, এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, এ বি সি তিনটা একসাথে একটা রো। আবার যদি এটা কি আমরা কলাম আকারে চিন্তা করি, এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, এই যে তিনটা কলাম একসাথে হয়েছে কোন ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে। অর্থাৎ এখানে তিনটা কলাম একসাথে হয়ে গেছে, তাহলে গ্রুপ কি আকারে আছে, কল স্পেন আকারে। যেহেতু তিনটা কলাম একসাথে হয়ে গেছে, তাহলে এখানে আমরা গ্রুপের আগে কী দেবো, কল স্পেন ইকুয়াল 3। আর এই যে এইটা এখানে দুইটা সারি একত্রিত হয়ে গেছে, এই জন্য এটা দেবো রো স্পেন ইকুয়াল 2। এটা আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছি, আবার বলে নিলাম। তাহলে এই টেবিলটা কীভাবে আমরা শুরু করব, তাহলে এখানে হচ্ছে জাস্ট ইমেজটা অ্যাড করবো। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা জানি যে আমরা সারি ক্লোজ করি, একটা সারি ক্লোজ করে শেষ করে আমরা সেকেন্ড সারি যাই, সেকেন্ড সারি ক্লোজ করে আমরা থার্ড সারি যাই। তাহলে এই টেবিলে সারি আছে দুইটা, তাহলে আমার প্রথম সারিতে কে আসবে, প্রথম সারিতে আসবে নিশ্চয়ই এই যে ছবি প্লাস গ্রুপ, এই দুইটা আসবে ফার্স্ট সারি। মনে রাখতে হবে, যার সাথে রো স্পেনটা শুরু হবে তার সাথে প্রথমটা এই সারিতে চলে আসবে, আর পরেরটা জাস্ট এবিসি আর একটা নেক্সট সারিতে চলে যাবে। তাহলে এটা কীভাবে লেখা যায় দেখি। আমরা প্রথমে আমরা লিখব এইচটিএমএল, এরপরে বডি, এরপরে
টেবিল বর্ডার ইকুয়াল 1। এরপরে টিআর টিডি টিডিতে আমরা কী লিখব, যেহেতু এটা ছবি তাহলে আমরা কী লিখব, ইমেজ দিয়ে, ইমেজ এসআরসি। ছবির নাম কি, পিক ডট জেপিজি। এটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, পিক ডট জেপিজি। যেহেতু এখানে 10x2 মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমার লেন্থ এবং উইডথ উল্লেখ করতে হবে। আমরা এখানে দিব লেন্থ, লেন্থ ইকুয়াল 10। এরপর আমরা দিব উইডথ, উইডথ ইকুয়াল 12। এই যে আমার হয়ে গেল। এরপরে আমার কি ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ। একই সেলে একই টিয়ারে কে আসবে, গ্রুপ। এটাও কী দিয়ে লিখবো, টিডি। সরি, এটা একটা ভুল হয়ে গেছে, টিডি এখানে কী হবে, রোজ পেন দিতে হবে, কারণ এটা তো রোজ পেন, দুইটার সারি একত্রিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেবো টিডি রোজ পেন ইকুয়াল টু, রোজ পেন ইকুয়াল টু। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো কী ভুলটা হয়েছিল, কারণ এখানে রোজ পেন দেওয়া হয়নি। টিডি রোজ পেন ইকুয়াল 2। এরপর আমরা চলে আসবো ইমেজ। তাহলে আবার একটু খেয়াল করো, প্রথমে কী দিতে হবে, টিডি, টিডি দিয়ে রোজ পেন ইকুয়াল 2, যেহেতু এটা দুইটা সারি একসাথে হয়ে গেছে এই জন্য দিলাম রোজ পেন ইকুয়াল 2। পরে হচ্ছে ছবি যোগ করতে হবে, ইমেজ এসআরসি, এই যে পিক ডট জেপিজি, আর 10 হচ্ছে দৈর্ঘ্য আর 12 হচ্ছে প্রস্থ। এরপরে টিডি ক্লোজ। একই রোতে এরপরে কী আসবে, গ্রুপ। এই যে দিলাম টিডি, কিন্তু গ্রুপ কী করছে, 3টা কলাম একসাথে হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, কোলস পেন, কোলস পেন ইকুয়াল 3। এই যে গ্রুপ চলে আসলো, এখন এই যে গ্রুপ দিব আমি, কোলস পেন ইকুয়াল মানে 3টা কলাম, এই যে দিলাম গ্রুপ। এরপরে টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ। এই হচ্ছে আমার প্রথম সারি। এটা ভালো করে খেয়াল করতে হবে, প্রথম সারিতে চলে আসবে এই যে পিক ডট জেপিজি এবং গ্রুপ। এখানে দুইটা সারি একত্রিত হওয়ার কারণে এটা রোজ পেন ইকুয়াল 2, আর এখানে 3টা কলাম একসাথে হওয়ার কারণে কোলস পেন ইকুয়াল 3। তো নিশ্চয়ই ক্লিয়ার এটা। তাহলে আমাদের সেকেন্ড সারি হচ্ছে এ, বি এবং সি। তাহলে দ্বিতীয় সারিতে চলে যাব, দ্বিতীয় সারি শুরু করব টিআর দিয়ে, এরপরে টিডি, টিডি দিয়ে কী হবে, এ, টিডি ক্লোজ। এরপরে আবার টিডি, টিডিতে হবে বি, টিডি ক্লোজ। এরপরে টিডিতে হবে সি, টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ। এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। তার মানে আমার এই টেবিল পড়ে শেষ। এরপরে কি ক্লোজ করতে হবে সবশেষে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে আমরা আরেকটা টেবিল পড়ে ফেললাম, যে টেবিলে কীভাবে ইমেজ যোগ করা যায়। তাহলে নিশ্চয়ই তোমরা এই টেবিলটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট আরেকটা টেবিলে চলে যাব। এই টেবিলে একটু ডিফারেন্স। এই টেবিলটা খেয়াল করো, এটা একটা স্পেশাল টেবিল। এটার মধ্যে কী কী জিনিস দেখা যাচ্ছে দেখো।
এই টেবিলে এ এবং বি এই দুটোকে আমরা কী বলবো? অর্ডার লিস্ট। আবার দেখো অর্ডার লিস্টের মধ্যে আবার কী ঢুকে গেছে? আনঅর্ডার লিস্টে ঢুকে গেছে। দেখো এই যে এটাকে আমরা কী বলি? ডিস্ক। কালো বৃত্তকে আমরা বলি ডিস্ক, তোমরা নিশ্চয়ই জানো। আর এটা হবে আনঅর্ডার লিস্ট। প্রথম দিনের ক্লাসে এটা আমি বিস্তারিত বলছি কীভাবে অর্ডার লিস্ট করতে এবং কীভাবে আনঅর্ডার লিস্ট করতে। এটা কিন্তু খুব ভালোভাবে ফোকাস করতে হবে। এই যে দেখো এ হচ্ছে সফটওয়্যার, বি হচ্ছে হার্ডওয়্যার। তাহলে এ এবং বি এটা দ্বারা কী বোঝানো যাচ্ছে? ক্রমানুসার। তাহলে এ এবং বি হবে অর্ডার লিস্ট। এবং এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, অর্থাৎ সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, আবার হার্ডওয়্যার হচ্ছে মাউস এবং কিবোর্ড। তাহলে এ সফটওয়্যার নিজে আবার অর্ডার লিস্ট, আবার এই দুটো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আবার বি হচ্ছে অর্ডার লিস্ট, আবার এই দুটো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট পুরো স্পেসটার মধ্যে কয়টা রো আছে এটাও চিন্তা করতে হবে। আমরা দেখবো যে এই টেবিলের টোটাল রো হচ্ছে 3টা। দেখো এই যে 1 এবং 2 এক সারিতে আছে, 3 এবং 4 এটা এক সারিতে আছে, 5 এবং 6 এটা আরেক সারিতে আছে। তাহলে এই টেবিলের রো হচ্ছে কয়টা? 3টা। যদি আমি এই রেখাটা যদি এই দিক দিয়ে আসতো, এটা এখান থেকে এই পর্যন্ত আসতো, এটা এখান থেকে এই পর্যন্ত আসতো, তাহলে এখানে টোটাল রো হইতো কয়টা? 3টা। তাহলে এই যে এ সফটওয়্যার এবং হার্ডওয়্যার এখানে কয়টা রো একসাথে হয়ে গেছে? 3টা। তাহলে এটা হবে রো স্প্যান ইকুয়াল 3। আর এখানে টোটাল সারি আছে কয়টা? 3টা। এবং আমার প্রথম সারি থেকে আসবে, প্রথম সারিতে আসবে এ এবং বি দুইটা, এবং হচ্ছে 1 এবং 2। আবার দেখো 1 নিচে হচ্ছে 2, 1 পাশে কিন্তু 2 না, 1 নিচে হবে 2, আবার 3 নিচে 4, 5 নিচে 6। এটা ওটা খেয়াল করতে হবে। তাহলে দেখো এই টেবিলটা আমরা কীভাবে করতে পারি? প্রথমে আমরা শুরু করব HTML দিয়ে। এটা এখান থেকে লিখি, কারণ এটা 2 পিস লাগবে। আমরা লিখব HTML দিয়ে বডি, এরপরে টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপর আমরা দিব টিআর দিয়ে দিব টিডি। যেহেতু এখানে কয়টা সারি একত্রিত হয়েছে? 3টা, তাহলে আমরা দিব রো স্প্যান ইকুয়াল 3, রো স্প্যান ইকুয়াল 3। আবার দেখো এটা কি আছে? এ এবং বি দুটি কী আকারে আছে? অর্ডার লিস্ট। এবং অর্ডার লিস্ট কী আকারে আছে? এ বি আকারে। অর্ডার লিস্ট বিভিন্নভাবে হইতে পারে, এ বি আকার হইতে পারে, রোমান সংখ্যা হইতে পারে, 1 2 3 আকারে আসতে পারে, যে কোনোভাবে। তো যেহেতু এ এবং বি আকারে আসে, তাহলে আমাকে শুধুমাত্র ওয়েল দিলে হবে না, এক্ষেত্রে কী করতে হবে? ওয়েল টাইপ উল্লেখ করতে হবে। ওয়েল টাইপ ইকুয়াল এ, অর্থাৎ এর দ্বারা কী বোঝা যাবে? যে অর্ডার লিস্টটা শুরু হয়েছে এ দিয়ে। যদি আমি এখানে বি লিখতাম তাহলে বি থেকে শুরু হতো, যদি আমি এখানে 1 লিখতাম তাহলে 1 থেকে শুরু হতো। যেহেতু আমার এ থেকে শুরু হয়েছে, তাহলে আমি এখানে দিলাম ওয়েল টাইপ ইকুয়াল এ। এরপর এটাকে কী করতে হবে? লিস্ট করতে হবে। লিস্ট দিয়ে কী হবে? সফটওয়্যার। এই যে আমি দিলাম সফটওয়্যার লিস্ট ক্লোজ। এখন তোমরা ভাবতে পারো যে এখানে ওয়েল ক্লোজ হবে কিনা। এখানে ওয়েল ক্লোজ হবে না। ওয়েলটা কখন ক্লোজ হবে? এই যে বি আসি, এ এবং বি হচ্ছে দুইটা হচ্ছে অর্ডার লিস্ট। এখানে আমার মাঝখানে কী ঢুকে গেছে? আনঅর্ডার লিস্ট। তাহলে আমি ওয়েল টাইপ শুরু করছিলাম এ, লিস্ট দিয়ে সফটওয়্যার লিস্ট ক্লোজ এই পর্যন্ত আমার হয়ে গেল। আবার এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কি, এটা আবার আনঅর্ডার লিস্ট আকারে চলে আসলো। তাহলে আনঅর্ডার লিস্ট আমরা কী জানি? ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এখানেও টাইপ উল্লেখ করতে হবে, কারণ এখানে কী আসছে? কালো বৃত্ত আকারে, যেটাকে আমরা কী জানি? ডিস্ক দিলে এটা কালো বৃত্ত চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইপ উল্লেখ করতে হবে, ইউএল টাইপ ইকুয়াল ডিস্ক। এরপর আবার কী করব? লিস্ট দিয়ে কী আছে? এমএস ওয়ার্ড লিখলাম, লিস্ট ক্লোজ। এরপরে আবার লিস্ট দিয়ে কী হবে? এমএস এক্সেল, এরপরে লিস্ট ক্লোজ। এখন এইখানে কী করব? যেহেতু এটার পরে আবার অর্ডার লিস্ট, এখানে আমরা আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দেব। এরপর আবার কি চলে আসবো? এই যে বি আবার কি? অর্ডার লিস্টের এই যে দেখো, এই যে ওয়েল টাইপ ইকুয়াল এ। তোমরা জানো এ দিলে বি সি, এরপরে বি সি ডি, এটা ওটু চলে আসবে। আর এরপরে যদি বি আসে, এখানে আবার নতুন করে আমাকে আবার অর্ডার লিস্ট দেওয়ার দরকার নেই, কারণ অর্ডার লিস্ট আমি এখান থেকে শুরু করেছি, ওয়েল টাইপ ইকুয়াল এ। যেহেতু এমএস এক্সেলের পর আবার বি দিয়ে হার্ডওয়্যার, তাহলে এখানে আবার নতুন করে আমাকে ওয়েল দিতে হবে না, শুধুমাত্র লিস্ট দিলে হবে। লিস্ট দিয়ে আমি কী লিখবো? হার্ডওয়্যার। এরপরে লিস্ট ক্লোজ। এরপরে আবার কি চলে আসলো? আবার আনঅর্ডার লিস্ট চলে আসলো। তাহলে এখানে কি দিব? ইউএল। এখানে শুধুমাত্র ইউএল দিলে হবে, কারণ এখানে কিন্তু আমার আবার কি করা আছে? ইউএল টাইপ ইকুয়াল ডিস্ক দেওয়া আছে। এই যে দেখো এখানে
এই যে ডিস্ক এখানে দেওয়া আছে, এখানে শুধুমাত্র ইউএল দিলেই ডিস্ক ওটু চলে আসবে, অথবা ইউএল টাইপ ইকুয়াল ডিস্ক দিলেও এই ডিস্ক চলে আসবে, যা কোনটা, শুধুমাত্র ইউএল দিলে হবে আর ইউএল টাইপ ইকুয়াল ডিস্ক দিলে হবে। সো আমি শুধুমাত্র ইউএল দিলাম। এরপরে কী হবে, লিস্ট, লিস্ট দিয়ে কী আছে এখানে, মাউস, মাউস লিস্ট ক্লোজ। এরপরে আবার লিস্ট দিব, দেখি লিখবো কিবোর্ড, কিবোর্ড লিস্ট ক্লোজ। এরপরে কি ক্লোজ করব, নিশ্চয়ই আনঅর্ডার লিস্ট ক্লোজ। কি ক্লোজ করে না এটা দেখো, এই যে আমি ইউএল ক্লোজ করলাম, কি ক্লোজ হয়ে নেই, এই যে ওয়েল আমি ক্লোজ করে নিই, এই যে টিডি ক্লোজ করে নিই, এই যে টিআর ক্লোজ করে নিই। তিনটা জিনিস, টেবিল বোর্ডে HTML সবার শেষে। আর একটা জিনিস কী বলছিলাম, যেখানে প্রথম টিআর, এই যে টিআর শুরু করছি, টিআর কিন্তু আমি এখনো শেষ করে নিই, কারণ আমার প্রথম টিআরে হবে এ এবং বি পুরোটা প্লাস 1 এবং 2, ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমার প্রথম টিআর হবে এ বি পুরোটা প্লাস 1 এবং 2, আর এই টেবিলে কয়টা রো হচ্ছে, 3টা। এই যে 1 2 একটা রো, 3 4 একটা রো, 5 6 একটা রো। তাহলে আমি শুধু এই পর্যন্ত কাজ শেষ করলাম, এটাও শেষ হয়নি। এটা শেষ করার পর এই প্রথম সারি থেকে আসবে এই পুরাটা, এইটা প্লাস 1 এবং 2, এই যে পুরাটা প্লাস 1 এবং 2, এই দুটো হবে প্রথম সারি। তাহলে দেখো, এই যে আমি এখানে ইউএল ক্লোজ করলাম, ক্লোজ করার বাকি কে, এই যে ওয়েল, এই যে আমি ওয়েল ক্লোজ করলাম। এরপরে আমি কি ক্লোজ করব, টিডি, প্রথম টিডি ক্লোজ, এই যে টিডি ক্লোজ করলাম। এরপরে দেখো টিআর ক্লোজ করব, এখন টিআর ক্লোজ করবো না, কারণ আমার আরেকটা টিডি বাকি আছে। এই টিডি কি, টিডি 1 এবং 2, এটা দেখো আবার এখান থেকে শুরু করি। তাহলে আমার কী হবে, টিডিতে কী লিখবো, 1, ভালো করে খেয়াল করো, টিডি 1, টিডি ক্লোজ 1, এই যে 1 চলে আসলো, কিন্তু 1-এর নিচে 2, তাহলে এটা আমি নিচে লিখতে পারবো না, কারণ এটা লাইন ব্রেক, 1-এর পরে 2 চলে আসছে। তাহলে আমরা ব্রেক কি জানি, বিআর, এই যে দিলাম বিআর দিয়ে মানে কি, লাইন নিচে চলে যা। তাহলে এখানে কি আছে, 2, তাহলে আমি কী দেবো, টিডি দিয়ে 2, টিডি ক্লোজ, এই হচ্ছে আমার টিআর ক্লোজ। অর্থাৎ প্রথম সারিতে এখানে কে চলে আসলো, এ পুরোটা চলে আসলো, এবং 1 এবং 2 আমার প্রথম সারি শেষ। এখন আমি কোথায় চলে আসবো, সেকেন্ড সারি হচ্ছে 3 এবং 4। তো সেকেন্ড সারি আবার টিআর দিয়ে শুরু করলাম, টিডি দেখাতে হবে 3, টিডি ক্লোজ। এরপর আমরা কি দিব, বিআর দেওয়া মাত্রই 3-এর নিচে লাইন চলে আসবে। তাহলে বিআর নিচে কত আছে, 4, তাহলে আমি দেবো টিডি দেবো 4, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, এই যে আমার সেকেন্ড সারি শেষ। এরপরে আমি শুরু করবো থার্ড সারি কী দিয়ে শুরু হবে, টিআর দিয়ে, আবার দিব টিডি দেখাতে হবে 5, টিডি ক্লোজ, লাইন ব্রেক, কারণ নিচে 6, তাহলে দিব বিআর। আর তোমরা নিশ্চয়ই জানো বিআর হচ্ছে এমটি ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই, এই জন্য শুধু বিআর দেওয়া মাত্র লাইনটি নিচে চলে যাবে, এটাকে ক্লোজ করতে হবে না। তাহলে কত হচ্ছে 6, আবার দেবো টিডি দিয়ে 6, টিডি ক্লোজ, কি ক্লোজ করব, টিআর ক্লোজ। এরপরে কি ক্লোজ করার বাকি আছে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এখানে ক্লোজ হবে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটা খুব একটা ইম্পর্টেন্ট টেবিল, এটা তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা টেবিল, তোমাদের পরীক্ষা এরকম টেবিলই আসে। টেবিল আমরা অনেক পড়ে ফেললাম, নিশ্চয়ই তোমরা যারা শুরু থেকে ছিলে আমার সাথে, টেবিল সম্পর্কে মানে বা টেবিল বিষয়ে তোমাদের খুব বেশি সমস্যা থাকার কথা না। নতুন যেগুলো পাবা তোমরা নিজেরাই বুঝতে পারবা, এগুলো যারা পারে বা যারা এক্সারসাইজ করে নতুন যেগুলো আসবে নিজেরাই আন্দাজ করে ফেলতে পারবে। মূলত হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমরা আরেকটা টেবিল পড়ব, শুধুমাত্র তোমাদের টেবিলে এমএস যোগ করা পড়েছে, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। তাহলে অর্থাৎ লিঙ্ক, টেবিলে কীভাবে লিঙ্ক করা যায় বা কানেকশন করা যায়, সংযোগ করা যায়। তো লিঙ্ক করার আগে আমরা হাইপারলিঙ্ক জিনিসটা কি এটা একটু বুঝে নিই। যেমন আমরা ইমেজ যোগ করছি, ইমেজের কাহিনী আমরা এর আগে ক্লাসে পড়ে ফেলছি। তাহলে এখন আমরা লিঙ্ক কীভাবে হয় বা লিঙ্কের একটু ইতিহাস জেনে নিই, এরপর আমরা হাইপারলিঙ্কে চলে যাব। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা কোডের জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। যেমন ইমেজের জন্য ট্যাগ হচ্ছে ইমেজ। তাহলে হাইপারলিঙ্কের ট্যাগের নাম কি? হাইপারলিঙ্কের ট্যাগের নাম, হাইপারলিঙ্ক জিনিসটা কি? হাইপারলিঙ্ক হচ্ছে যখন একটা পেজের সাথে আরেকটা পেজকে সংযুক্ত করা বোঝা, বা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে সংযুক্ত করতে হবে।
সংযোগ বা কানেকশন বোঝাতে হাইপারলিঙ্ক কথাটা আসে। হাইপারলিঙ্কের ট্যাগ হচ্ছে এই। আমরা দেখেছিলাম যে ছবির বা ইমেজের ট্যাগ ছিল ইমেজ, কিন্তু শুধুমাত্র ইমেজ দিয়ে কোনো কাজ হয়নি, কারণ ইমেজের সাথে কী করা হয়েছিল, অ্যাট্রিবিউট যোগ করা হয়েছিল। ইমেজের অ্যাট্রিবিউট ছিল অ্যাসার্টস। এরপর আমরা কি দেখছি যে এই ছবিটার কী নামে আছে, ছবিটা কোন ফাইলে আছে, ছবিটার দৈর্ঘ্যগত প্রস্থগত, মানে মোটামুটি একটা হিস্ট্রি এখানে চলে আসে। তদ্রূপ হাইপারলিঙ্কের ক্ষেত্রে কিন্তু একই কাহিনী। এখানে শুধুমাত্র এ দিয়ে কোনো কাজ হবে না, এটার সাথেও কী করতে হবে, অ্যাট্রিবিউট উল্লেখ করতে হবে। অর্থাৎ হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউট হচ্ছে HRF। এখানে এইচ মানে হচ্ছে হাইপার, এটা হাইপার বললেও চলে অথবা হাইপার লিঙ্ক বললেও চলে। আর রেফ মানে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ এই যে HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স বা হাইপার লিঙ্ক রেফারেন্স। শুধুমাত্র আমরা এ দিয়ে আমরা লিঙ্ক করি না, যেমন শুধুমাত্র আমরা ইমেজ দিয়ে লিঙ্ক করি না, ইমেজ দিয়ে ছবি যোগ করি না, কী করি, ইমেজ দিয়ে এসআরসি দিই। তো ঠিক একইভাবে শুধুমাত্র আমরা এ দিয়ে হাইপার লিঙ্ক করবো না, আমরা এর সাথে কী দিব, অ্যাট্রিবিউট দেবো। কী অ্যাট্রিবিউট দিব, হাইপার রেফারেন্স বা হাইপার লিঙ্ক রেফারেন্স, মনে রাখতে হবে। আবার ক্লোজ করার সময় শুধুমাত্র এ ক্লোজ হবে, যেমন আমরা ইমেজ দিই, এসআরসি দিই, কিন্তু ক্লোজ করার সময় কী ক্লোজ করি, অনলি ইমেজ ক্লোজ। এখানেও আমরা কী করবো, শুরু করবো। আচ্ছা, একটু দেখে নিই আমরা কীভাবে হাইপার লিঙ্কটা করতে হয়। হাইপার লিঙ্ক হচ্ছে শুরুতে আমরা দিব এ হাইপার রেফারেন্স, এরপরে কী দেবো, ইকুয়াল, কারণ এরপর আমরা কী দিতে হবে, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এখানে দিতে হবে অ্যাট্রিবিউট ভ্যালু কী আছে এখানে, এখানে আমরা দিব ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ ওয়েব পেজ বা ওয়েবসাইটের পূর্ণ অ্যাড্রেস এখানে দিতে হবে। যেমন আমরা ইমেজের ক্ষেত্রে আমরা কী দিতাম, এখানে ইমেজ, এরপরে দিতাম এসআরসি, এরপরে এখানে কী দিতাম, যে ছবিটা কী নামে আছে, কোন ফাইলে আছে সেটা। আর এখানে আমি ইউআরএল আমি সংক্ষেপে লিখে ফেলছি। ইউআরএল মানে হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা। এই যে আমি দিলাম ইউআরএল, কারণ কোনটাকে আমি কানেকশন করব। এই যে এটা হচ্ছে ইউআরএল, এরপরে হবে লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সট এটা হচ্ছে হাইপারলিঙ্ক মানে হচ্ছে দুইটা জিনিসের কানেকশন, বা এটা দুইটা জিনিস হতে পারে, তিনটা জিনিস, একাধিক জিনিস। তাহলে এখানে ইউআরএল হচ্ছে আমি কাকে সংযুক্ত করতে চাই, এটা হচ্ছে আমার ইউআরএল। অর্থাৎ ওয়েব পেজ বা ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা হচ্ছে ইউআরএল। আর যার সাথে সংযুক্ত করবো সেটা হচ্ছে লিঙ্ক টেক্সট। তোমরা একটু পরে বুঝে ফেলবা। তাহলে হাইপারলিঙ্ক শুরু হবে এ হাইপার রেফারেন্স দিয়ে, এখানে এ হচ্ছে লিঙ্ক টেগ, আর হাইপার রেফারেন্স হচ্ছে লিঙ্ক টেগের অ্যাট্রিবিউট, আর এগুলো হচ্ছে ভ্যালু। যে এখানে ইউআরএল মানে এখানে আমি মানে কাকে সংযুক্ত করব এবং কার সাথে, এটা হচ্ছে কাকে সংযুক্ত করব আর কার সাথে সংযুক্ত করবো, এটা হচ্ছে লিঙ্ক টেক্সট। আর এটা হবে কাকে সংযুক্ত, অর্থাৎ কোন ওয়েবসাইট বা কোন ওয়েব পেজ, সেটার পূর্ণ ঠিকানা এখানে দিতে হবে। এরপরে ক্লোজ করার সময় শুধুমাত্র ক্লোজ করতে হবে। তাহলে আমরা কী দেখলাম, যে হাইপার লিঙ্ক করতে গেলে আমাকে শুরুতে দিতে হবে এই হাইপার রেফারেন্স, এরপরে যাকে সংযুক্ত করতে চাই সেটা হবে ইউআরএল, অর্থাৎ ওয়েবসাইটের পূর্ণ অ্যাড্রেস, আর যার সাথে সংযুক্ত করবো সেটা হবে লিঙ্ক টেক্সট, এরপরে ক্লোজ করতে হবে এটা হচ্ছে মোটামুটি হাইপারলিঙ্কের মানে সংক্ষিপ্ত ইতিহাস, কীভাবে হাইপারলিঙ্ক করা যায়। আর হাইপারলিঙ্কের সুবিধা অসুবিধা তোমরা নিশ্চয়ই জানো, যে হাইপারলিঙ্কের সাহায্যে দুই বা ততোধিক ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সংযুক্ত করা যায়, অল্প জায়গায় অনেক বেশি তথ্য দেওয়া যায়, এবং হাইপারলিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, এক পেজ থেকে আরেক পেজে খুব সহজেই চলে যেতে পারি, যারা আবার নেভিগেশন বলে, বা এক পেজ থেকে অন্য পেজ পরিদর্শন করা বা গমন করা, সেটা হাইপারলিঙ্কের সাহায্যে খুব সহজেই করা যায়। হাইপারলিঙ্ক না থাকলে এটা হতো না। যাই হোক, এখন আমরা একটা টেবিল পড়ব, টেবিলে কীভাবে হাইপারলিঙ্ক দিয়ে কানেকশন বা সংযোগ করা যায় বা কীভাবে হাইপারলিঙ্ক করা যায়, তো ভালো করে খেয়াল করো এটা। এটা একটা টেবিল, খুব ভালো করে খেয়াল করো এটা।
আমরা এই পুরো টেবিলটাও লিখবো এবং কীভাবে হাইপারলিঙ্ক করা যায়। দেখো এই টেবিলে কয়টা কলাম আছে এটাকে চিন্তা করতে হবে। এখানে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। রো তো সহজ, এটা একটা রো, এটা একটা রো, দুইটা, তিনটা, চারটা রো। এই যে একটা রো, এই যে একটা রো, দুইটা, তিনটা, চারটা। আবার যদি কলাম চিন্তা করি, এই কলামেই তোমরা গোলায় ফেলে, এখানে কয়টা কলাম আছে বের করতে পারবো না। তোমরা শুধু মনে করবো যে এখানে দুইটা কলাম আছে, এই যে একটা কলাম আর পুরোটা মিলে একটা কলাম। কিন্তু এখানে দেখো এখানে কলাম কয়টা, তিনটা। এই যে দেখো, যদি আমি এই যে রেখাটা যদি এটা উপর দিকে দিতাম, এটাকে উপর দিকে দিতাম, তাহলে এখানে কটা কলাম হয়তো, তিনটা। তাহলে এখানে কলাম হচ্ছে তিনটা, সারি হচ্ছে চারটা। এটা আগে আবিষ্কার করতে হবে যে এখানে কলাম হচ্ছে তিনটা। নিচের দিকে তাকালে স্পষ্ট দেখা যায় এখানে কলাম কয়টা, তিনটা। তাহলে এই যে দেখো নেসেসারি লিঙ্কস, এখানে কয়টা কলাম একত্রিত হয়েছে, তিনটা। তো নেসেসারি লিঙ্কস যখন লিখবা এখানে হবে কলস্পেন ইকুয়াল 3। পরে দেখো আবার সাইড যখন লিখবা, সাইড, এই সাইডে এখানে কয়টা কলাম একত্রিত, যদি এখানে দেখো যদি এই রেখাটাকে উপরে বাড়াতা তাহলে এখানে কয়টা কলাম হয়, দুইটা। তাহলে দুইটা কলাম একত্রিত হয়েছে সাইডে, তাহলে এটা হবে সাইড যখন লিখবা তখন এখানে হবে কলস্পেন ইকুয়াল 2। পরে দেখো এই ইউটিউব সেম একই কাহিনী, ইউটিউবে কি এখানে কয়টা কলাম আছে, দুইটা। তাহলে এখানে হবে কলস্পেন ইকুয়াল 2, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে এখানে ইউটিউব কলস্পেন ইকুয়াল 2 দিতে হবে, সাইড কলস্পেন ইকুয়াল 2 দিতে হবে। আবার দেখো নেসেসারি লিঙ্কস কলস্পেন ইকুয়াল 3 দিতে হবে, কারণ এখানে তিনটা কলাম। এটা হচ্ছে মোটামুটি এই টেবিলটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপরে দেখো এখন আমার যে প্রশ্নটা লিঙ্ক, আমি কোথায় লিঙ্ক করব। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকমভাবে টেবিল দেওয়া থাকবে, লেখা থাকবে যে চিত্র 1, লেখা থাকবে যে চিত্র 1-এর ইউটিউব সেলে, চিত্র 1-এর ইউটিউব সেলে youtube.com এই ওয়েবসাইটটাকে কী করতে হবে, কানেকশন করতে হবে। অর্থাৎ চিত্র 1-এর ইউটিউবের সাথে ইউটিউবের উপর ক্লিক করলে প্রশ্নটা এরকমভাবে আসবে যে চিত্র 1-এর ইউটিউবে ক্লিক করলে youtube.com ওয়েবসাইটটি চালু হওয়ার জন্য বা ওপেন হওয়ার জন্য কীভাবে HTML কোড লিখতে হবে। অর্থাৎ ইউটিউবে ক্লিক করলে কীভাবে এই ওয়েবসাইটটা চালু হবে। তো এইটার উপর ক্লিক করলে এটা চালু হবে। এটার মানে কি, এটার সাথে এটা কী থাকবে, অ্যাড থাকবে। তো অ্যাড মানে কি, হাইপারলিঙ্ক। আমি আবারও বলি, দেখো প্রশ্নটা হবে, তোমরা জানো যে উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন আসে, 3 এবং 4। 3 নম্বর প্রশ্নটা দিবে মনে করে যে উদ্দীপকের এই টেবিলটিকে কীভাবে HTML কোড এসেছে উপস্থাপন করা যায়, লেখো। 4 নম্বর প্রশ্নটা কী হবে, যে উদ্দীপকের টেবিলের ইউটিউবে ক্লিক করলে কীভাবে youtube.com ওয়েবসাইটে চালু হবে ব্যাখ্যা করো। তো ইউটিউবে ক্লিক করলে এটা চালু হবে, তার মানে কি এটার সাথে এটা কী রয়েছে, কানেকশন বা সংযুক্তি রয়েছে। তাহলে কানেকশন বা সংযুক্তি আমরা কীভাবে চিন্তা করি, হাইপারলিঙ্ক দিয়ে। তাহলে আমি পুরো টেবিলটি HTML কোডের সাথে উপস্থাপন করব এবং এই ইউটিউবের সাথে youtube.com আমরা কী করব, হাইপারলিঙ্ক করব। এই পুরো টেবিলটা এখন আমরা লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করো। স্পেশালি আমরা শুরু করব কি দিয়ে, HTML দিয়ে। এরপরে বডি, এরপরে দিব টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপরে দিব টিয়ার। আমার প্রথম টিয়ারে কে চলে আসবে, নেসেসারি লিঙ্কস পুরোটা একটা রো দখল করে ফেলছে এবং এখানে কয়টা কলাম একত্রিত হয়েছে, 3টা। এটা অনেকবার বলছি এর আগে, আর বলবো না। এখন আমরা কি লিখব, টিডি দিয়ে কী হবে, কলস্পেন ইকুয়াল 3, যেহেতু এখানে 3টা কলাম একত্রিত হয়েছে, কলস্পেন ইকুয়াল 3। এরপরে কি দিব, নেসেসারি লিঙ্কস, এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আমার প্রথম সারি শেষ। এরপরে সেকেন্ড সারিতে কী আছে, সার্চ এবং সাইট। সার্চ একটা কলাম, কিন্তু সাইট এখানে কী করছে, 2টা কলাম একত্র করে ফেলছে, তাহলে সাইট হবে কলস্পেন ইকুয়াল 2। তো সেকেন্ড সারি আমি কী দিয়ে শুরু করব, টিআর। এরপরে কী দিব, টিডি দিয়ে সার্চ, টিডি ক্লোজ, এরপরে টিডি। যেহেতু সাইট 2টা কলাম অ্যাড করে ফেলছে, তাহলে আমরা কী দিব, কলস্পেন ইকুয়াল 2, এবং দেখো সাইট লেখাটা কিন্তু একদম মাঝখানে হয়ে গেছে। তাহলে মাঝখানের জন্য আবার কী দিতে হবে, কমান্ড দিতে হবে। আমরা কী জানি, ln ইকুয়াল সেন্টার অথবা মিডিল, ln ইকুয়াল সেন্টার। এরপরে আমি কী লিখবো, সাইট, এরপরে টিডি ক্লোজ। তাহলে আমার 2টা শেষ হয়ে গেল। তাহলে এখানে টিআর ক্লোজ, অর্থাৎ আমার সেকেন্ড সারি শেষ। এখন আমি আসবো থার্ড সারিতে, ভিডিও এবং ইউটিউব। থার্ড সারি শুরু করব
টিআর দিয়ে হবে টিডি, টিডি দিয়ে কী হবে ভিডিও, টিডি ক্লোজ। এখন আমার মূল আলোচনায় চলে আসি, আবার কি দিব টিডি, টিডি ইউটিউব কী আকারে আছে দুইটা খোলাম, তাহলে আমরা এখানে কি দিব কোলস্পেন ইকুয়াল টু এই পর্যন্ত দিলাম। এখন এটাকে কি করতে হবে, এই ইউটিউবের উপর ক্লিক করলে যেন এই ওয়েবসাইটটা ওপেন হয়, তাহলে এইটার সাথে এটা কী করতে হবে হাইপার লিঙ্ক করতে হবে। তাহলে দেখো একই সাথে টিডি কোলস্পেন ইকুয়াল টু দুইটা কলাম হয়ে যাবে, আবার এটার সাথে কী করতে হবে হাইপার লিঙ্ক করতে হবে। তাহলে হাইপার লিঙ্কে আমার কী দিয়ে টিক দিতে হবে, এ হাইপার রেফারেন্স দিয়ে আমি এখানে তিনটা জিনিস ছিল, হাইপার রেফারেন্স পর আমরা কী দিব এখানে ইউআরএল মানে ওয়েবসাইটের পূর্ণ অ্যাড্রেস। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস কী দিয়ে আছে, আমি কোনটাকে কানেকশন করব youtube.com। তো আমরা জানি পূর্ণ অ্যাড্রেস দিলে আমরা কী দেবো www দিয়ে শুরু করবো, www.youtube.com। এই যে দেখো youtube.com কার সাথে অ্যাড হবে, ইউটিউবের সাথে। এটা হচ্ছে আমার ইউআরএল ওয়েবসাইটের পূর্ণ অ্যাড্রেস, অ্যাড হবে কার সাথে, ইউটিউবের সাথে। তাহলে আমি এখানে লিখবো ইউটিউব, তাহলে আমার হাইপারলিঙ্ক হয়ে গেল। তাহলে আমি এখানে কি ক্লোজ করব, দেখো এখানে দুইটা জিনিস ক্লোজ করতে হবে, একটা হচ্ছে লিঙ্ক ক্লোজ করতে হবে এবং টিডি ক্লোজ করতে হবে। আগে ক্লোজ হবে কে, অবশ্যই এ আগে ক্লোজ হবে, তোমরা জানো এটা স্পেশালি, কারণ এখানে আগে টিডি ক্লোজ হলে এটা কী হয়ে যাবে, এটাকে বলে ক্রসিং টেক। তাহলে আগে ক্লোজ করবো কাকে, এ, এরপরে ক্লোজ হবে টিডি। তাহলে এখানে ক্লোজ হবে এ, এরপরে ক্লোজ হবে টিডি, এরপরে টিআর ক্লোজ। তাহলে আমরা কীভাবে টেবিলে হাইপারলিঙ্ক করা যায় এটা কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে আমার থার্ড সারি হচ্ছে এটা, থার্ড সারিতে কোনো প্রবলেম নেই, এটা শুরু করবো আর শেষ করবো। টিআর টিডিতে হচ্ছে অডিও, এরপরে টিডি ক্লোজ, এরপরে টিডিতে কী লিখবো MP3 টিডি ক্লোজ, এরপরে আবার টিডি দিয়ে MP4, এই হচ্ছে টিডি ক্লোজ, এরপরে কি ক্লোজ করব টিআর ক্লোজ। তাহলে আমার পুরো টেবিল শেষ, ক্লোজ করার বাকি আছে শুধুমাত্র টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন আমি ক্লোজ করব টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে তোমরা নিশ্চয়ই এই টেবিলটাও বুঝতে পারছো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টেবিল। তাহলে আজকে আমরা দুইটা স্পেশাল টপিকস পড়লাম, সেটা হচ্ছে যে HTML টেবিলে কীভাবে ছবি সংযুক্ত করা যায় এবং কীভাবে হাইপারলিঙ্ক করা যায়। আর গত ক্লাসে আমরা টেবিল আরও বিস্তারিত আকারে পড়েছি, অর্থাৎ HTML-এর টেবিল সংক্রান্ত যেসব ঝামেলাগুলো রয়েছে এবং যেসব নতুন নতুন জিনিস আসে সেসব সবগুলো কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলছি। তোমরা শুরু থেকে আমার যে ক্লাসগুলো করেছো আশা করি তোমাদের HTML টেবিলে কোনো সমস্যা হওয়ার কথা না, আর বাকিটা হচ্ছে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা HTML-এর টেবিল এখানেই সমাপ্তি। এখন আমাদের লাস্ট যে টপিক সেটা হবে ওয়েবসাইটের স্ট্রাকচার। আমরা এখানে ওয়েবসাইটের 4টা স্ট্রাকচার পড়ব। স্ট্রাকচারটা খুব সহজ একটা বিষয় এবং তোমরা জানো যে এই ওয়েবসাইটের স্ট্রাকচার থেকে পরীক্ষায় বারবার একটা কমন প্রশ্ন দেখো, খুব সহজ একটা প্রশ্ন এবং এটা বারবার পরীক্ষায় থাকে। এটা এখন দেখাবো, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা এখন স্ট্রাকচারে চলে যাই। তোমরা জানো এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা যে ওয়েবসাইটের স্ট্রাকচার অর্থাৎ ওয়েবসাইটের তোমরা জানো যে ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের সমাহার, অর্থাৎ যেখানে অনেক ওয়েব পেজ একত্রে সংরক্ষিত থাকে। এখন পেজগুলো কীভাবে থাকবে সেটা হচ্ছে একটা বিষয়, কীভাবে থাকবে সেটাই হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। তোমরা জানো ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রথমে আমরা পড়ব ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচার বা নেটওয়ার্ক কাঠামো। সেকেন্ড আমরা পড়ব সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। এরপর আমরা পড়ব ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। সর্বশেষ পড়ব আমরা হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো। এই 4 প্রকার কাঠামো পড়ব। এই 4 প্রকার কাঠামো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। যাই হোক, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম স্ট্রাকচারটা পড়ব, সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। প্রথম আমরা পড়ব ওয়েব
লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, এটা আমরা পড়ব। ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, এটা কেমনে থাকে একটু দেখো, চিত্র দেখে বুঝে ফেলতে হবে। তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো চিত্র আকারে, তাহলে বাংলা ভাষা থাকতে পারে, কারণ পরে বুঝে ফেলতে হবে যেটা কোন ধরনের কাঠামো আছে। এটা দেখো একটা পেজ, এটা একটা পেজ, এখানে এটা একটা পেজ, এখানে এটা একটা পেজ, এখানে এটা একটা পেজ। এখানে আমরা কয়টা পেজ দেখলাম? টোটাল পাঁচটা পেজ। তাহলে এখানে কী দেখেছে? মেইন পেজ হচ্ছে এটা, এটাকে আমরা মনে করি হোম পেজ, মেইন পেজ। এই পেজ থেকে সরাসরি এই পেজে যাওয়া যাবে। আবার এটাকে আমরা মনে করি পেজ 1, এটা মনে করি পেজ 2, এটা মনে করি পেজ 3, এটাকে মনে করি পেজ 4। এটা কীভাবে থাকে দেখো, এই পেজ থেকে এই পেজে আসা যাবে, আবার এই পেজ থেকে এই পেজে আসা যাবে, এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে এই পেজে আসা যাবে, এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে এখানে আসা যাবে, এই পেজ থেকে এখানে, এই পেজ থেকে এখানে। আবার দেখো এইখানে, এটা এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে, আবার এখানে দেখো এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে, আবার এখানে দেখো এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে, আবার এখানে দেখো এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে। অর্থাৎ এটা কী দেখা যায়? পুরো একটা নেটওয়ার্কের মতো। এখানে 5টা পেজ, প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে। এর জন্য এটাকে বলা হয় ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। অর্থাৎ যে ওয়েবসাইটের পেজগুলো নেটওয়ার্ক আকারে সংযুক্ত থাকে সেটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। এখানে মূল পেজ হচ্ছে এই যে হোম হচ্ছে আমার মূল পেজ। এই পেজ থেকে তুমি যে কোনো সময় যে কোনো পেজে চলে যেতে পারবা। হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। এখানে হোম থেকে তুমি পেজ 1-এ যেতে পারবা, পেজ 2-তে যেতে পারবা, পেজ 3, পেজ 4। আবার অন্য যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে আসা যাবে। হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে, আবার যে কোনো পেজ থেকে সরাসরি আবার হোম পেজে আসা যাবে। আবার মনে করো P1 থেকে P2-তে যাওয়া যাবে, আবার P2 থেকে P1-এ যেতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিঙ্ক আকারে কানেকশন থাকে। এটাকে আমরা বলি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এটা দেখলে সহজ মনে হলো, কিন্তু এটার স্ট্রাকচারটা হচ্ছে জটিল আকৃতির স্ট্রাকচার, এবং এটা খুব বেশি সংখ্যক পেজের ক্ষেত্রে উপযোগী নয়, কম সংখ্যক পেজের ক্ষেত্রে এটা উপযোগী। তাহলে আমরা দেখবো ওয়েবসাইটে 4 প্রকার স্ট্রাকচার দেখবো। 4 প্রকার স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে জটিল, দেখতে সহজ মনে হলেও এটা জটিল, এবং এটা হচ্ছে কম সংখ্যক পেজের ক্ষেত্রে। তো এটাকে আমরা কী বললাম? ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। এই চিত্র দেখে বুঝে ফেলতে হবে যেটা কোন ধরনের কাঠামো। তাহলে আমরা একটা কাঠামো পড়ে ফেললাম, সেটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। এখন আমরা পড়ব সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। এটা একটু ভালো করে খেয়াল করো, সিকোয়েন্স বা লিনিয়ার। সিকোয়েন্স কথাটা বোঝায়, সিকোয়েন্স মানে কি? ক্রমানুসার। এই 3টা হচ্ছে পেজ, মনে করো এটা P1, এটা P2, এটা মনে করো P3। P1 থেকে P2-তে যাওয়া যাবে, P2 থেকে P3 আবার ব্যাক করা যাবে, P2 থেকে P2, P2 থেকে P1। এখানে কয়টা পেজ আছে? 3টা পেজ। দেখো P1 থেকে P2-তে যাওয়া যাবে, P2 থেকে P3 আবার কী করা যাবে? ব্যাক করা যাবে, P3 থেকে P2, P2 থেকে P1। এখানে কিন্তু কোনো মেইন পেজ বলতে কিছু নেই। আগের যেটা আমাদের যেরকম মেইন পেজ ছিল, এখানে কিন্তু কোনো মেইন পেজ নাই এখানে। অর্থাৎ যে ওয়েবসাইটের কাঠামোতে পেজগুলো একটা নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো থাকে, বা যে ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামোটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ। ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে আগের যে স্ট্রাকচারটা আমরা পড়েছি এটা হচ্ছে জটিল, আর 4 প্রকার ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই কাঠামো, সিকোয়েন্স বা লিনিয়ার। কিন্তু এটাও কি কম সংখ্যক পেজের ক্ষেত্রে উপযোগী, অধিক সংখ্যক পেজের ক্ষেত্রে এই কাঠামোটা উপযোগী নয়। এটা হচ্ছে কম সংখ্যক পেজের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা স্ট্রাকচার। অর্থাৎ যখন ওয়েবসাইটের পেজগুলোকে নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো প্রয়োজন হয়। যেমন আমরা কি দেখলাম, পেজ 1 থেকে P2-তে যাওয়া যায়, P2 থেকে P3 আবার কী করে যায়? ব্যাক করা যায়। ব্যাক মানে কি? P3 থেকে P2, P2 থেকে P1।
এখানে বেশ কয়েকটা লিঙ্ক ওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন আমি কী দিলাম ফার্স্ট, এটা একটা লিঙ্ক ওয়ার্ড। এই ক্ষেত্রে ফার্স্ট মানে কি, প্রথম পেজে চলে যাওয়া যাবে। আবার মনে করো তুমি P2-তে গেলা, পেজ 2, তোমার আবার P1 দেখা লাগে, তাহলে এক্ষেত্রে আমরা কী দিব, প্রিভিয়াস। P2-তে আসলা, তোমার আবার একটা P1 দেখা লাগে, তাহলে কী দিতে হবে, প্রিভিয়াস। প্রিভিয়াস দিলেই মানে পূর্ববর্তী পেজে চলে যাবে। আবার তুমি কী দিলা, নেক্সট। নেক্সট মানে কি, P2-তে আসলা, নেক্সট দেবা, P3-তে চলে যাবা, আবার নেক্সট দেবা, P4-এ চলে যাবা, আবার নেক্সট দেবা, P5-এ চলে যাবে। অর্থাৎ এখানে ফার্স্ট হচ্ছে প্রথম পেজ, প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী পেজে আসা যাবে, আর নেক্সট মানে হচ্ছে পরের পেজে চলে যাওয়া যাবে। আবার যদি মনে করো একদম তুমি লাস্ট পেজে চলে যাবা, তাহলে লাস্ট। এই স্ট্রাকচারের ক্ষেত্রে এই চারটা হচ্ছে চারটা খুব একদম বেসিক লিঙ্ক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে এই চারটা ওয়ার্ড দিয়ে যে কোনো পেজে খুব দ্রুত চলে যাওয়া যায়। এটা হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাটাম। তাহলে স্পেশালি মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো মেইন পেজ নেই। অর্থাৎ যখন ওয়েবসাইটের পেজগুলিকে নির্দিষ্ট ক্রম অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো দরকার পড়ে। আর এই যে চারটা লিঙ্ক ওয়ার্ড, এটা এই ক্ষেত্রে স্পেশালি মনে রাখতে হবে। তাহলে আমরা দুইটা কাঠামো পড়ে ফেললাম। একটা হচ্ছে প্রথম আমরা পড়লাম ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, এরপর আমরা পড়লাম সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। এখন আমরা পড়ব ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটা একটু ভালো করে খেয়াল করো, এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কাঠামো এবং এটাই বারবার পরীক্ষায় আসে তোমাদের। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে ট্রি কথাটা বুঝে একটা গাছ, ট্রি মানে গাছ, এবং আমরা গাছের কী জানি, গাছের শাখা প্রশাখা থেকে ব্রাঞ্চ থাকে। এখানেও আমরা ওয়েবসাইটের কাঠামোতে আমরা ব্রাঞ্চ দেবো, অনেক ব্রাঞ্চ দেবো। এখানে অনেক ব্রাঞ্চ দেওয়া যাবে। অর্থাৎ যখন চিত্রটা এখানে, তাহলে বুঝাতে সহজ হবে। এটা মনে করো হোম পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। এটাকে আমরা মনে করলাম P1, P2, P3। P1-এর আবার কি থাকতে পারে, আবার ব্রাঞ্চ থাকতে পারে। P2-এর আবার ব্রাঞ্চ থাকতে পারে। P3-এর আবার ব্রাঞ্চ থাকতে পারে। এটা মনে করো 3টা ব্রাঞ্চ থাকতে পারে। এই স্ট্রাকচারটা খেয়াল করে। এখানে দেখো আমাদের মূল পেজ হচ্ছে হোম পেজ। হোম পেজে পরে কী দেওয়া আছে, এটার 3 ভাগে বিভক্ত। এটাকে আমরা বলি হোম পেজ। এই যে P1, P2 এবং P3, এটাকে আমরা কি বলবো, মেইন সেকশন। আর এই যে ব্রাঞ্চ হচ্ছে এখানে, এই ব্রাঞ্চগুলোকে আমরা বলি সাবসেকশন। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে শুরুতে থাকবে হোম পেজ। হোম পেজে পরে এই যে দেখো P1, হোম পেজের আবার কটা স্ট্রাকচারে দেখো P1, P2, P3, এটা হচ্ছে মেইন সেকশন। মেইন সেকশনের আবার কী হচ্ছে, এটা আবার ব্রাঞ্চ সৃষ্টি হয়েছে। P1-এর কটা ব্রাঞ্চ, 2টা। এটাকে আমরা কী লিখতে পারি, P1, P2, P3 দিলাম P4, P5, এটা P6, এটা P7, এটা P8, P9, এটা দিলাম আমরা P10। এটা হচ্ছে অর্থাৎ যে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো, যে কাঠামোতে পুরো ওয়েবসাইটের কী আছে পুরোটার সংক্ষিপ্ত রূপ এখানেই প্রকাশ করা থাকে। পুরো ওয়েবসাইটের কী আছে পুরোটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ থেকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। আমরা এর আগের কাঠামোতে দেখছি যে সিরিয়ালে যেতে হয়, কিন্তু এখানে সিরিয়ালে যেতে হবে না। আমি আরও সহজভাবে বুঝাই, তাহলে তোমাদের বুঝাইতে সহজ হবে। মনে করো আমি একটা কোম্পানির ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে চলে যাই। হোম ডট, এটা হচ্ছে হোম পেজ। মানে আমরা কোম্পানির এতে চলে যাব, কীভাবে থাকে পেজগুলা। এখানে দিলাম আমরা মনে করো প্রোডাক্ট, এখানে দিলাম মনে করো সার্ভিস, এখানে দিলাম মনে করো কন্ট্যাক্ট। এরকম লেখা থাকে, তোমরা জানো নিশ্চয়ই। মনে করো কোম্পানি, এটা একটা কোম্পানির হোম পেজ দিলাম, এখানে কোম্পানির তাদের নিজস্ব পেজ চলে আসবে এটা।
আর এখানে গেলে তুমি দেখতে পাচ্ছ যে কী আছে, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্ট আস। তুমি একটা কোম্পানি পেজ ওপেন করলে দেখবে যে এই কোম্পানিতে কী কী প্রোডাক্ট আছে, তাহলে তোমাকে প্রোডাক্টে ক্লিক করতে হবে। এটা কীভাবে পাওয়া যায়, তোমাকে সার্ভিসে ক্লিক করতে হবে। এই কোম্পানি তাদের সাথে কীভাবে যোগাযোগ করা যায়, তাহলে তোমার কন্ট্যাক্টে যেতে হবে। তুমি কী চাও, তুমি কি যোগাযোগ করতে চাও, না প্রোডাক্ট দেখতে চাও, না সার্ভিস পেতে চাও? তাহলে এখানে সিকোয়েন্স বা এটা সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামোতে সম্ভব না, বা এটা ওয়েব লিঙ্ক স্ট্রাকচারে সম্ভব না। এটা কীভাবে সম্ভব, এই যে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। এখানে পেজগুলো নির্দিষ্ট কমন অনুসারে ভিজিট করার দরকার নেই, তুমি এবং এটার সংক্ষিপ্ত রূপটা তুমি এখানে পেজটা ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছ যে এখানে কী কী জিনিস আছে। এখন তোমাকে হোম থেকে তুমি এখানে মনে করো প্রোডাক্টে কী কী প্রোডাক্ট আছে, মনে করতে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই যেগুলো কী হচ্ছে ব্রাঞ্চ, এখানে মনে করো P1 প্রোডাক্ট, এখানে P2 প্রোডাক্ট, এখানে P3 প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের সারি চলে যাবে। তুমি কী কী প্রোডাক্ট দেখতে চাও, তাহলে প্রোডাক্টে ক্লিক করতে হবে। তোমাকে এখানে প্রত্যেকটা পিস নির্দিষ্ট কমন হিসেবে ভিজিট করার প্রয়োজন হচ্ছে না। তোমার প্রোডাক্ট দরকার, প্রোডাক্টে ক্লিক করলে তুমি প্রোডাক্টের পেজে চলে যাবা। যে তোমার সার্ভিস দরকার হয়, সার্ভিসে ক্লিক করবা, তাহলে কি তোমার এই যে সার্ভিস, মনে করো S1 সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3তে চলে গেল। আর কন্ট্যাক্ট আস মানে কীভাবে তাদের সাথে যোগাযোগ করা যায়, এখানে মনে করো তাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে 017 সামথিং, এখানে মনে করে দেওয়া থাকবে 016 সামথিং। এগুলো হচ্ছে কন্ট্যাক্ট আস। তাহলে এই যে একটা কাঠামোটা, এই কাঠামোটা কি, এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। মনে রাখতে হবে 4 প্রকার ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামোতে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অধিক তথ্য বা হিউজ পরিমাণ ওয়েব পেজকে খুব চমৎকারভাবে উপস্থাপন করা যায় এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। এতে করে ভিজিটরদের অধিক সময়ের প্রয়োজন হয় না, এবং ভিজিটর তার যে চাহিদা বা তার যে পছন্দ সে অনুযায়ী খুব দ্রুত তথ্য পেতে পারে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে যে মনে করো 2টা চিত্র দেওয়া থাকলো, একটা সিকোয়েন্স বা লিনিয়ার, একটা হচ্ছে ট্রি, যে দুটি স্ট্রাকচার মধ্যে কোন স্ট্রাকচারটি সবচেয়ে বেশি উপযোগী বা কোনটা সুবিধা কোনটা অসুবিধা, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, এবং অনেক পরিমাণ তথ্য বা বহুল পরিমাণ তথ্য সহজভাবে উপস্থাপন করা যায় এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। তো আমাদের সর্বশেষ কাঠামো হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো। এটা নির্দিষ্ট কোনো ফিগার নেই। কেন ফিগার নেই? মিশ্র মানে হচ্ছে সংকর, মানে একাধিক কাঠামো। আমরা এখানে কয়টা কাঠামোর মধ্যে 4টা কাঠামোর কথা বলছি। তাহলে 3টা কাঠামো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এটা 2টা কাঠামো মিললে একটা হইতে পারে, 3টা কাঠামো মিললে একটা হতে পারে, 4টা কাঠামো মিললে একটা স্ট্রাকচার হইতে পারে। এটা নির্দিষ্ট কোনো ফিগার নেই। যাই হোক, এখানে আমরা তারপর একটা ফিগারটা এঁকে দেখে কীভাবে এটা কম্বিনেশনটা হয়। মনে করো এটা তো আমরা নিশ্চয়ই বুঝে পারছি এটা কোন ধরনের কাঠামো আছে। এটা নিশ্চয়ই, যেহেতু এটা যদি আমরা হোম বলি, এটা হবে পেজ 1 পেজ 2। এটার যেহেতু হোম আছে এবং সরাসরি 2টা পেজ এখানে আছে, এটা কী আকারে আছে, ব্রাঞ্চ আকারে আছে। অর্থাৎ এটা কোন ধরনের কাঠামো আছে, এটা হবে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। আবার দেখো এটার সাথে কীভাবে লিঙ্ক অ্যাড হয়। এটা মনে করো আবার ব্রাঞ্চ আমরা সৃষ্টি করি। এটাকে মনে করো আমরা দিই P3, এটাকে দিই মনে করো P4, এটাকে আবার এখানে অ্যাড করে ফেলি, এখানে মনে করো একটা দিই P5। তাহলে এই পেজের সাথে এটার সম্পর্ক, এই পেজের সাথে এটা, এখানে আবার এটা 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 এটা। হোম থেকে 2টা পেজ চলে আসলো, আবার P1 এর সাথে এই 2টা পেজের সম্পর্ক, আবার P2 এর সাথে এই 2টা পেজের সম্পর্ক। এটার সাথে আবার কী করা যাবে, এটার সাথে আবার সিকোয়েন্স বা লিনিয়ার করা যাবে। এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, আবার এইখান থেকে সরাসরি আবার এখানে পেজে যাওয়া যাবে। তাহলে এখানে 2টা স্ট্রাকচার একত্রিত হয়েছে। একটা হবে পুরোটা হচ্ছে হাইব্রিড, আর এখানে কয়টা কাঠামো একত্রিত হয়েছে। প্রথমটা ছিল ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এবং নিচেরটা হবে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। এই 2টা কাঠামো একত্রিত হয়ে এক্ষেত্রে কী গঠন করেছে, হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো। যখন অনেকগুলো ওয়েবসাইটের স্ট্রাকচারকে একত্রিত করার প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো। তাহলে হাইব্রিড, কম্বিনেশন বা মিশ্র কাঠামোর সুবিধা অসুবিধা কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তুমি যে স্ট্রাকচার নিয়ে গঠিত হবে সেই স্ট্রাকচারের সুবিধা অসুবিধাই মানে হচ্ছে হাইব্রিড, কম্বিনেশন বা মিশ্র কাঠামোর সুবিধা অসুবিধা দেখে বুঝে ফেলতে হবে যে এখানে কী কী কাঠামো আছে এবং এটাকে কী বলা যাবে।
যা হোক তাহলে আমরা টেবিলে কীভাবে ইমেজ এবং হাইপারলিঙ্ক করা যায় সেটা দেখলাম, এবং ওয়েবসাইটের 4 প্রকার স্ট্রাকচার দেখলাম, এবং এগুলোর কী সুবিধা অসুবিধা সেগুলো দেখলাম। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা সে পর্যন্ত ভালো থাকো। নেক্সট বা আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।